হেই হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দ্য রয়্যাল ভি। মুভির শুরুতে দেখা যায় ভার্সর রাজ্যের প্রিন্স ডেসমন্ডের বিয়ে হচ্ছে। এই বিয়ে ঠিক হয়েছে আলমিরা রাজ্যের প্রিন্সেস মারিয়ার সঙ্গে। অনুষ্ঠানে অনেক অতিথি এসেছে, কিন্তু মারিয়ার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এই বিয়ে একদমই করতে চাইছে না। এই বিয়েটা হচ্ছে একমাত্র এই কারণেই যাতে ভার্সো আর আলমিরা রাজ্যের পুরনো বিবাদ চিরতরে শেষ হয়ে যায়। 300 বছর আগে এই দুই রাজ্য একটাই ছিল, কিন্তু পারস্পরিক দ্বন্দ্বের কারণে তা ভাগ হয়ে যায়। এই 300 বছরে দুই রাজ্যই অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। তারা বুঝেছে একসাথে কাজ করার আর আলাদাভাবে কাজ করার মধ্যে অনেক পার্থক্য, এবং এখন 300 বছর পর তারা বুঝেছে পুরনো শত্রুতা বলে বন্ধুত্বের হাত বাড়ানোই বুদ্ধিমানের কাজ। আর এই বন্ধুত্বকে আরো দৃঢ় করতে তারা চায় শত্রুতাকে আত্মীয়তায় পরিণত করতে, এবং সেই সঙ্গে তারা আবারও এক হতে চায়। কিন্তু দুই রাজ্য এক হলে শাসন করবে একজনই। ভার্সো এবং আলমিয়ার বর্তমান দুই রাজাই চাইলে তাদের মধ্যে একজনকেই রাজা হতে হবে, আর সেই কারণে ব্যাপারটা আটকে আছে যে কে রাজা হবে। দুই রাজ্যের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি করার জন্যই মারিয়া আর ডেসমন্ডের বিয়ে ঠিক হয়েছিল। ডেসমন্ড যদিও এই বিয়েতে খুশি, কিন্তু মারিয়া ডেসমন্ডকে একদমই পছন্দ করে না। তাই এঙ্গেজমেন্টের কয়েকদিন পর মারিয়া বিয়েতে রাজি না হয়ে একজন প্লেম্যানকে বিয়ে করে ফেলে। আসলে তারা দুজন অনেকদিন ধরেই সম্পর্কে ছিল। এই ঘটনার ফলে রাজ্যের সম্মান ভীষণভাবে নষ্ট হয়। যেখানে দুই রাজ্যের বন্ধুত্ব এগিয়ে যাওয়ার কথা চলছিল, সেখানে এখন আবার তারা পরস্পরের শত্রু হয়ে যায়। এখন ডেসমন্ড খুব চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে, কিভাবে রাজ পরিবারের সম্মান রক্ষা করবে? কিছু একটা করতেই হবে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, শুনুন, মারিয়ার একটা ছোট বোন আছে যে আমেরিকায় থাকে। সে কখনোই তার রাজ্যে আসেনি, কারণ সে রাজকীয় জীবন একদমই পছন্দ করে না। আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে তো ফলাফল একই হবে, দুই রাজ্য আত্মীয় হয়ে যাবে। এটা শুনে ডেসমন্ড বলে, তাহলে ঠিক আছে, খুঁজে বের করো মারিয়ার ছোট বোন কোথায় থাকে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করতে চাই। অন্যদিকে বন্ধুরা, আমরা দেখি মারিয়ার ছোট বোনকে, যার নাম জেনিফার। আর সে খুব মন খারাপ করে বসে আছে, কারণ আজ তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেছে। মানে তাদের ব্রেকআপ হয়ে গেছে, আর ধীরে ধীরে তার প্রেমিক তার কাছ থেকে বিদায় নিয়েছে। এই কারণে মেয়েটা ভীষণ কষ্ট পায়। কান্না করতে করতে একেবারেই ভেঙে পড়ে। জেনিফার একটা ভাড়া বাড়িতে তার বন্ধু এলির সঙ্গে থাকে। আর হ্যাঁ, জেনিফার এলিকে কখনো বলেনি সে একজন রাজকন্যা। এলি বলে, বন্ধু, একটা ছেলের জন্য এত দুশ্চিন্তা করছিস কেন? একজন যাবে, আরেকজন আসবে, চলো একটু ফ্রেশ হয়ে নে, আমাদের তো কাজ দিতে হবে। আর মনে আছে তো, আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আসলে এলি আর জেনিফার মিলে মেয়েদের জন্য একটা ছোট্ট চ্যারিটি প্রোগ্রাম শুরু করেছে, যেখানে তারা মানুষকে অনুপ্রাণিত করে, যেন চ্যারিটিতে অর্থ সাহায্য করে। তাই জেনিফার ফ্রেশ হয়ে মিটিং এ যায়, কিন্তু সেখানেও তার মুড খারাপ হয়ে যায়, কারণ সে অনেক আশা নিয়ে গিয়েছিল, কিন্তু কেউ 1 টাকাও দেয়নি তার চ্যারিটিতে। তাই সে ফেরার পথে বাড়ির দিকেই রওনা হয়, কিন্তু পথে এলির মনে হয় কে তাদের উপর নজর রাখছে। সে ভয় পায়, ভাবে কেউ অপহরণ করতে আসছে না তো। কিন্তু জেনিফার এই বিষয়ে খুব একটা পাত্তা দেয় না, কারণ সে জানতো যে না, যারা নজর রাখছে তারা ভার্সো রাজ্যের লোক, এবং নিশ্চয়ই তার সঙ্গে কিছু কথা বলার জন্যই তারা এসেছে। সে এমনটাই ভাবে। জেনিফার সঙ্গে তাদের কোনো কথাই বলতে চায় না, তাই তাদের অপেক্ষা করে সে এগিয়ে যায় সামনে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ভার্সো রাজ্যের প্রহরীরা জেনিফারকে ঘিরে ফেলে এবং তাকে ভার্সো রাজ্যে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। জেনিফার যেতে চায় না, কিন্তু অনেক অনুরোধের পর তাকে শেষ পর্যন্ত তাদের সঙ্গে যেতেই হয়। সে এলিকেও তার সঙ্গে নিয়ে ভার্সো রাজ্যে যায়। সেখানে পৌঁছানোর পর ডেসমন্ডের সহকারী সেখানে আসে এবং জেনিফারকে জানায় যে আমাদের প্রিন্স ডেসমন্ড তোমার সঙ্গে কথা বলতে চায়। এটা শুনে এলি অবাক হয়ে যায়। একজন প্রিন্স কেন জেনিফারের সঙ্গে কথা বলতে চাইবে? সে কিছুই বুঝতে পারে না, কিন্তু জেনিফার বলে, এলি শান্ত থাকো, এখনই সবকিছু জানতে পারবে। এরপর জেনিফার ডেসমন্ডের সঙ্গে দেখা করতে যায়। তখন ডেসমন্ড জেনিফারকে বলে, দেখো, তোমাকে বলার মতো কিছুই নেই, তুমি সবই জানো, আর আমিও জানি। আমার বিয়ে তোমার বোনের সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। তুমি যেমন জানো, ঠিক তেমনি আমিও জানি এই বিয়েটা দুই রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই যদি তোমার কোনো আপত্তি না থাকে, তাহলে আমি তোমার কাছে বিয়ের প্রস্তাবটা রাখতে চাই। জেনিফার তো অবাক হয়ে যায় এটা শুনে, ভাবে এসব কি হচ্ছে? আমি তো এখনো এর জন্য একদমই প্রস্তুত নই। সে সরাসরি ডেসমন্ডকে না বলে না, শুধু এতটুকুই বলে, দেখো, আমাকে একটু সময় দাও চিন্তা করার জন্য, আমি ভাববো, তারপর তোমাকে জানাবো আমার উত্তর কি হবে। এই কথা বলে জেনিফার সেখান থেকে চলে যায়। এখন ডেসমন্ড চিন্তায় পড়ে যায়, যদি জেনিফার রাজি না হয় তাহলে দুই রাজ্যকে এক করার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এদিকে এলি পুরোপুরি অবাক হয়ে যায় জেনিফার আসল পরিচয় জানার পর। সে বলে,
তুমি যে রাজকন্যা সেটা তো আমি কখনো বুঝিনি, আর তুমি আমাকে বলনি পর্যন্ত। এটা তো দারুণ ব্যাপার। মানুষ রাজপ্রাসাদের জীবনযাপন করতে চায়, আর তুমি সৎ ছেড়ে এক সাধারণ জীবন কাটাচ্ছ। আমার তো মনে হয় ডেসমন্ডের প্রস্তাব তোমার গ্রহণ করা উচিত। এতে তোমার কোনো আপত্তি করা উচিত না। তুমি একটা রাজকীয় জীবন পাবে। কিন্তু জেনিফার বলে, ডেসমন্ড একেবারে একটা যন্ত্রের মতো। সে পানি খাওয়ার আগেও শিডিউল দেখে খায়। এমন একজন মানুষের সঙ্গে কোনো মেয়েই মানিয়ে নিতে পারবে না। তারপর ডেসমন্ডের দেহরক্ষীরা সবসময় ওই গায়ে লেগেই থাকে। প্রাইভেসি বলে একটা জিনিস আছে, তাই আমি আপাতত ও প্রস্তাবটা না বলারই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এটা পুরোপুরি আমার নিয়ন্ত্রণে নেই, কারণ এখন আমার জীবন অনেক কিছুই ভাবতে হচ্ছে। দিদির বিয়ের পর পরিবারের চাপ পড়বে আমার বিয়ের জন্য। এখন আমি তো একমাত্রই সন্তান, আর আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি করব। তখন এলি বলে, তুমি টেনশন নিও না, বরং ডেসমন্ডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। একবার যদি ওকে ভালোভাবে চেনো, তাহলে কে জানে ও হয়তো আসলে এমনটাও নয় যেমনটা তুমি ভাবছো। জেনিফার সিদ্ধান্ত নয়, ঠিক আছে, সে ডেসমন্ডের সঙ্গে কিছুটা সময় কাটাতে যাবে, ওকে ভালোভাবে জানতে পারবে। তাই সে ডেসমন্ডের সঙ্গে দেখা করতে যায়। ডেসমন্ড খুব খুশি হয় এটা ভেবে যে সে ভাবে জেনিফার হয়তো আমাকে মেনে নিয়েছে, তাই আবার দেখা করতে আসছে। এই আনন্দে সে প্রাসাদের ভিতরে একটা সুন্দর ডিনারের আয়োজন করে, যাতে ভালোভাবে জেনিফারকে প্রস্তাব দিতে পারে। কিন্তু জেনিফার প্রথমেই প্রহরীদের ঘর থেকে বের করে দেয় আর বলে, ডেসমন্ড, আমাকে এই প্রহরীদের একদমই পছন্দ হয় না। আমরা একা বাহিরে যাই না কেন? আমরা একে অপরের সঙ্গে সময় কাটাবো, তাহলে একে অপরকে ভালোভাবে জানতে পারবো। এতে ডেসমন্ড বলে, আমাদের দেহরক্ষীদের সঙ্গে যেতেই হবে, না হলে কোনো বিপদে পড়তে পড়ি তা বলতে পারবো না। তখন জেনিফার বলে, মানে তোমার পক্ষে গাছ ছাড়া চলে সে সম্ভব না? বাইরে বেরিয়েই দেখো বাহিরের চিত্র কেমন, তখন বুঝবে কত খুশিতে মানুষ তাদের জীবন কাটায়। এটা শুনে ডেসমন্ড উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাই সে গোপনে জেনিফারের সঙ্গে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে, এবং আজ জীবনের প্রথমবার জেনিফারের অনুরোধে ডেসমন্ড দেহরক্ষী ছাড়াই প্রাসাদ থেকে বেরিয়ে আসে। জেনিফার ওই সাহস দেখে খুবই খুশি হয়। তারা দুজনে পুরো রাত শহরে এদিক সেদিক ঘুরে বেড়ায়, বাজারে যায়, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়। আর এরপরে ডেসমন্ডের খুব ভালো লাগে। সে জেনিফারকে বলে, আজ জীবনের প্রথমবার আমি এতটা ভালো লাগা অনুভব করলাম। তুমি না থাকলে হয়তো আমি কোনোদিনও এই আনন্দটা বুঝতেই পারতাম না। একদিকে যখন তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে ডেসমন্ডের সহকারী দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর জেনিফার খবর থেকে জানতে পারে যে ডেসমন্ডের সহকারী সবাইকে জানিয়ে দিয়েছে যে ডেসমন্ডকে কেউ অপহরণ করেছে। এই খবর শোনার পর দুজন দ্রুতই প্রাসাদে ফিরে আসে। জেনিফার বলে, এই বের হওয়ার পরিকল্পনা ছিল আমারই, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে শাস্তি দাও। কিন্তু ডেসমন্ড সবার সামনে বলে, এটা জেনিফারের কোনো দোষী নয়, ও আমাকে কোনো জোর করেনি, আমি নিজেই ওর সঙ্গে যেতে চেয়েছিলাম। আমি সাধারণ মানুষের মতো একটু ঘুরতে চেয়েছিলাম, তাই ওর সঙ্গে গিয়েছিলাম। এটা শুনে জেনিফার খুব খুশি হয়, কারণ সে বুঝে যায় ডেসমন্ড সত্যি ওর খুব কেয়ার করে। জেনিফার সঙ্গে সঙ্গে বাগদানে রাজি হয়ে যায়, কিন্তু বিয়ের জন্য সে আরো কিছুটা সময় চায়, যাতে তারা একে অপরকে ভালোভাবে চিনতে পারে। বাগদানের পর তারা দুজনে কাছাকাছি থাকবে, তাই একে অপরকে জানার অনেক ভালো থাকার সুযোগও পাবে। এই কারণে দুজনে বাগদান খুব জাঁকজমকভাবে সম্পন্ন করে। পুরো প্রাসাদ আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে। এটাই ছিল দুই রাজ্যের আত্মীয়তার দিকে প্রথম পদক্ষেপ, যা জেনিফার পূর্ণ করেছে। এখন বন্ধুরা, বাগদান হতেই জেনিফার চারিদিকে ভাইরাল হয়ে যায়। সে রাজকন্যা যে 20 বছর বয়স ধরে পৃথিবী থেকে লুকিয়েছিল, সে এখন ভাষ্য রাজার সঙ্গে বাগদান করেছে। জেনিফার ডেসমন্ডের প্রাসাদে চলে আসে, যেখানে ওকে খুব যত্ন করে রাখা হয়। যদিও তার সঙ্গে ডেসমন্ডের বাগদানি হয়েছে, তবুও ডেসমন্ড কখনো জেনিফার ঘরে তার অনুমতি ছাড়া প্রবেশ করে না। সে জেনিফারকে সময় দেয় যেন সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে। আর যখন জেনিফার স্বস্তি বোধ করবে, তখনই সে কথা বলার চেষ্টা করবে। কিন্তু কিছুদিন ডেসমন্ডের সঙ্গে একসাথে থাকার পর জেনিফার মনে হতে থাকে, আমি যেটা ভেবেছিলাম ডেসমন্ড আদৌ তেমন নয়। সে আসলে একজন খুব ভালো মনের মানুষ। সে মেয়েদের সম্মান দিতে জানে, সবার খেয়াল রাখে, সবার প্রাইভেসি কেউ বুঝে। এই কারণে জেনিফার নিজেই একদিন ডেসমন্ডের সঙ্গে কথা বলতে যায়, যেখানে তারা দুজনেই প্রাসাদের ছাদে রাতে তারার দিকে তাকিয়ে থাকে। ডেসমন্ড বলে, আমি তোমার দিদিকেও এমন সুখ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো আমি ওর পছন্দের মানুষই ছিলাম না। সে চেয়েছিল একজন হ্যান্ডসাম ছেলে, আর আমি তো তা নই। তবুও যা হয়েছে ভালোই হয়েছে। যদি ওর সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে ও সারা জীবন এরকম দম বন্ধ হয়ে থাকতো, আর আমিও কখনো সুখী হতে পারতাম না। কিন্তু তোমার সঙ্গে সময় কাটিয়ে আমি জীবনকে একেবারে নতুন ভাবে দেখতে শিখেছি। আমি জানি না কত বছর পর আর ছাদে দাঁড়িয়ে তারা দেখছি। তোমার সঙ্গে এই মুহূর্ত কাটিয়ে আমার পুরনো অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে। তুমি বিশ্বাস করো বা না করো, আমি তোমাকে বিয়ের জন্য কোনো জোর করবো না। কিন্তু যেদিন থেকে তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছে, সেই কথা মুহূর্তে আমি যেন একটা নতুন
নতুন জীবনের স্বাদ পেয়েছি। আমার জীবনে খুশি আনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। উফ, কি সুন্দর কথা বললো ছেলেটা। এটা শুনে জেনিফার খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং এখান থেকে সে ডেসমন্ডকে পুরোপুরি পছন্দ করতেও শুরু করে। তবুও সে তার ভালোবাসা তখনও ডেসমন্ডের সামনে প্রকাশ করে না। জেনিফার রাজকীয় জীবনের জন্য কখনো আকৃষ্টই ছিল না, কিন্তু তার উপলব্ধি হয় একজন মানুষ প্রাসাদে থাকুক বা কুড়ে ঘরে থাকুক, যদি সঙ্গীটা ভালো হয় তাহলে যে কোনো জায়গাতে সে সুখী হতে পারে। ঠিক তাই বন্ধুরা, জেনিফার সঙ্গে এমনটাই হয়েছিল। আমেরিকা থাকাকালীন তার প্রেমিক তাকে ছেড়ে চলে যায়, আর সেই কারণে সে এতটাই দুশ্চিন্তা হয়ে পড়ে গিয়েছিল, সে ভাবতে শুরু করে হয়তো এরকম আরেকটা ছেলেকে আমি আর কখনোই পাবো না। কিন্তু সে এখন বুঝতে পারে ডেসমন্ডের মতো একজন মানুষ হয়তো জীবনে আর কখনোই আসবে না। এই কারণে জেনিফার এখন রাজকুমারীর মতো জীবন কাটাতে প্রস্তুত হয়ে যায়। যাক বন্ধুরা, এবার এসে যায় বিয়ের দিন। ভাসুদ আর আলমিয়া দুই রাজ্যের রাজারা একত্রিত হন, আর সবার মধ্যে কথাবার্তাও শুরু হয়। তবে কথার থেকে বেশি হয় তর্ক। প্রশ্ন ওঠে, যদি দুই রাজ্যই এক হয় তবে পরবর্তী রাজা কে হবেন? কোনো ফলাফলই বের হচ্ছিল না। তখন জেনিফার ডেসমন্ড ও নিজের বাবাকে মুখোমুখি বসিয়ে দেন আর বলেন, আপনারা একে অপরের নাম শুনিয়ে কি মনে করেন বলুন তো? এই প্রশ্নে প্রথমে ডেসমন্ডের বাবা বলেন, তোমার বাবার নাম মনে হলে আমার মনে হয় অনুপ্রেরণার কথা। সে আমার চেয়ে বয়সে কিছুটা বড়, কিন্তু সবসময় বড় ভাইয়ের মতোই পাশে থেকেছে। আমি ওর ছায়া ছাড়া এত দূর আসতেই পারতাম না। আমাদের মাঝে কোনো শত্রুতাই ছিল না, কিন্তু রাজার আসন পাওয়ার লোভে আমাদের আলাদা করেছিল। তারপর জেনিফার বাবা বলেন, ডেসমন্ডের বাবাকে দেখলে আমার মনে পড়ে একজন ভালো বন্ধুর কথা। সে আমার জীবনে একমাত্র মানুষ যার উপর আমি চোখ বন্ধ করেই ভরসা করতে পারি। তাদের উভয়ের মতামত শুনে জেনিফার বলে, যখন তোমরা দুজন একে অপরকে এত ভালোবাসো তাহলে তো ঝগড়া করো কেন? তোমরা দুজনই একসঙ্গে এই নতুন রাজ্য চালাতে পারো। এটা জরুরি নয় যে একমাত্র একজন রাজা হোক, দুই রাজা একসঙ্গে রাজ্য চালাতে পারে, আরো ভালোভাবে পারবে। এটা শুনে দুই রাজ্যের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। দুই রাজ্যের রাজারা বলেন, ওয়াও, আমাদের সন্তানদের বিয়ে ছাড়াই আমরা এখন আত্মীয় হয়ে গেছি। তাহলে আমাদের সন্তানদের উপর বিয়ের বোঝা চাপানো উচিত নয়। তাদের যদি একমত হয় তবে তারা বিয়ে করতে পারে, না হলে আমাদের পক্ষ থেকে কোনো জোরাজুরি নেই। এটা শুনে ডেসমন্ড খুব দুঃখিত হয়ে পড়ে। সে বলতেই চেয়েছিল, তুমি আমাকে বিয়ে করবে জেনিফার, কিন্তু তার সাহসী কুলাচ্ছিল না, কারণ সে মনে করেছিল জেনিফার কেবল রাজ্যের জন্যই বিয়ে করছে, তাই তাকে চাপ দেওয়া একেবারেই ঠিক হবে না। এটা বলার পর সে হতবাক সেখান থেকে চলে যায়। জেনিফার তাকে চলে যেতে দেখে তাকে থামাতেই চাইছিল, কিন্তু তারও সাহস ভেঙে যায়। তার অবস্থা দেখে এলি তখন বুঝে যায় পুরো বিষয়টা কি। সে জেনিফারকে বুঝায়, দেখো, যদি তুমি ডেসমন্ডকে পছন্দ করো তাহলে এটা তোমার শেষ সুযোগ তাকে থামানোর। যাও, আগে না হয় খুব দেরি হয়ে যাবে। জেনিফার ডেসমন্ডকে থামাতে দৌড়ে চলে যায়। এদিকে ডেসমন্ড গাড়িতে হাফওয়েতে চলে গেছে, কিন্তু তার মন শান্তি পাচ্ছিল না। সে ভাবছিল, যদি জেনিফার আমাকে অস্বীকার করে তাতে কিছু আসা যায় না, কমপক্ষে আমি একবার আমার অনুভূতিগুলোর কথা তাকে জানিয়ে দিতে চাই, তাহলে জীবনের বাকিটার সময় আমি আর আফসোস করব না। তাহলে সে গাড়ি থেকে নেমে একাই দৌড়ে যায় জেনিফার দিকে। আর যখন তাদের দুজন একে অপরের দিকে দৌড়ে আসতে দেখে তাদের সুখের কোনো সীমাই থাকে না। ডেসমন্ড বুঝতে পারে জেনিফার আমাকে পছন্দ করে, এই জন্য সে দৌড়ে এসে আমার কাছে চলে আসছে। এবং ঠিক তেমনি জেনিফারও বুঝতে পারে ডেসমন্ড আমার ছাড়া থাকতেই পারবে না, তাই সবকিছু ছেড়ে শুধুমাত্র আমার কাছে ফিরে আসতে চেয়েছে। তারপর বন্ধুরা, যখন ডেসমন্ড আর জেনিফারকে বিয়ের প্রস্তাব দেয়, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, আর তারপর দুজনে খুব ধুমধামের সঙ্গে বিয়ে করে ফেলে। এই ছোট্ট সুন্দর মুভিটি সুখী সমাপ্তির সাথে শেষ হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।